আজকে বাচ্চারা আজকে আমাদের উইকলি 2 এর সলভ ক্লাস। সো এটা যদি সলভ ক্লাস বলি তাহলে ভুল হবে, কারণ আমরা শুধু কোয়েশ্চেন সলভই করাবো না, ওই কোয়েশ্চেনের বেসিকটা ধরে একটা কোয়েশ্চেন কিভাবে কোন অ্যাপ্রোচে সলভ করলে খুব দ্রুত সলভ করতে পারবা, আর কোয়েশ্চেনের ভ্যারিয়েশন কেমন হতে পারে, এই সব কিছু আজকের ক্লাসে দেখাবো। সো সবাই ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবা, বন্ধুদেরকে মেনশন করে দিবা, কারণ তোমাদের জন্য ফ্রিতে আমরা এই ক্লাসগুলো নিচ্ছি। সো তোমাদের কাজ হচ্ছে আমাদেরকে কিভাবে উপকৃত করবা, ক্লাসটা শেয়ার করার মাধ্যমে। সো সবাই একটা করে শেয়ার করে দাও। আর কথা না বাড়াই শুরু করি আমাদের আজকের উইকলি সলভ ক্লাসের মানে হচ্ছে প্রথম প্রবলেম দিয়ে। তার আগে বলি, তোমাদের প্রমিত দাদা কিন্তু উইকলি 1-এর ক্লাসটা নিয়েছে, যেটা তোমরা আমাদের প্রমিতের ইউটিউব চ্যানেলেও পাবা, ফিজিক্স অফ স্টুপিড, এবং আমাদের এইচএসসি 27 ফ্রি কোর্স গ্রুপেও ক্লাসটা আছে। তো আজকে আমরা উইকলি 2 এর কোয়েশ্চেন সলভ করব। আর 27 ব্যাচ গেট 200 এই প্রোমো কোডটা ইউজ করে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারে এনরোল করতে পারো ঝটপট, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে। ওকে, সো আমাদের সামনে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ খুবই ইন্টেলেকচুয়াল একটা প্রশ্নটা সবাই একটু পড়ো, আর তুলতে হবে না, কারণ স্লাইডটা তোমরা ক্লাস শেষেই পেয়ে যাবা। এই প্রশ্নে কি বলেছে পড়ি একটু। প্রশ্নে বলেছে এ এবং বি তলের মধ্যে রোধ হচ্ছে R1, সুন্দর কথা। সি ও ডি তলের মধ্যে রোধ হচ্ছে R2, আর ই এবং এফ তলের মধ্যে রোধ হচ্ছে R3। তো এখানে R1, R2, R3 মধ্যে কোন সম্পর্কটা সঠিক, এটা আমার বের করতে হবে। কিভাবে বের করব? সো এটা বের করার জন্য আমার আগে চিত্রটা ভালো মতো বুঝতে হবে। এই যে এখানে যে চিত্র, এখানে কিছু অস্পষ্ট জিনিস আছে। যেমন এই যে এই চিত্রের এই যে এই পাশটা দেখতে পাচ্ছ, এই পাশটা হচ্ছে এ তল, আর এই পাশটা হচ্ছে বি তল। ওকে, এই যে তোমাকে যদি আমি একটা বাক্স দিয়ে দেখাই, হোয়ার ইজ বাক্স, দাঁড়াও এক সেকেন্ড। চিত্রটা তো একটা বাক্সের মতো দেখা যাচ্ছে, একটা বাক্স। ওকে, সমস্যা নেই, এটা এটা আচ্ছা ঠিক আছে। ওকে, সো তোমাদেরকে আমি এই বাক্সটা দিয়ে দেখাই। এ হচ্ছে সেম টু সেম, এটা আর এটা সেম টু সেম। তো এই যে এইভাবে আছে, দেখো তোমার মুখ বরাবর এইভাবে আছে। তাহলে এটা হচ্ছে এ তল, এই পাশেটা, এই যে এটা এ তল, তার অপোজিটটা হচ্ছে বি তল। এই এ আর বি এর মাঝে রোডটা তুমি বের করবা। রেডি? দেখো এটা এ, এটা বি, এই যে এখানে এ, এটা বি, এ আর বি এর মাঝে রোধ কত বলো? রোধের সূত্র কি? রোধের সূত্র, এ আর বি এর মাঝে রোধ হচ্ছে R1। রোধের সূত্র হলো রো দৈর্ঘ্য বাই এরিয়া, রো এল বাই এ। এই এরিয়াটা কিন্তু ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো এখানে আমরা রো দিলাম, আপেক্ষিক রোধ রো। এল হচ্ছে এই যে এ থেকে বি পর্যন্ত যেই দৈর্ঘ্যটা, দেখো তো এ থেকে বি পর্যন্ত যেই দৈর্ঘ্যটা, এটুকু দৈর্ঘ্য, এটা দেওয়া আছে 4a। এটা কত দেওয়া আছে? 4a। তাহলে এখানে দৈর্ঘ্যটা হলো 4a। ওকে, এই হচ্ছে আমাদের লেংথ 4a, বুঝছো? এই যে এ আর বি এই পাশের দৈর্ঘ্যটা, এই যে দৈর্ঘ্যটা এ থেকে বি এর দূরত্ব, দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য। এ আর বি তলের জন্য এটা হচ্ছে দৈর্ঘ্য 4a, গেল দৈর্ঘ্য। এবার ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে, দেখো এ আর বি এটা যদি দৈর্ঘ্য হয়, এ থেকে বি এটা যদি দৈর্ঘ্য হয়, তাহলে এইখানে যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এই যে এটা, এই এরিয়াটা, এই যে এই এরিয়াটা, এটা হলো ক্রস সেকশনাল এরিয়া। এই যে এটা ক্রস সেকশনাল এরিয়া। তাহলে এই এরিয়াটা কত দেখো, তাকাও, এই যে এইভাবে আছে তোমার সামনে, এইভাবে আছে। এই এরিয়াটা কত? এই এরিয়াটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এরিয়াটা হচ্ছে আয়তাকার এরিয়া। এই যে এই এরিয়াটা, এই যে এই এরিয়াটা, এই যে আয়তাকার এরিয়া, এই এরিয়াটা কত বলো? এই এরিয়ার দৈর্ঘ্য হচ্ছে 2a, প্রস্থ হচ্ছে এটুকু, প্রস্থ হচ্ছে a। তাহলে এই আয়তাকার এরিয়ার ক্ষেত্রফল কত হবে বলো? এই আয়তাকার এরিয়ার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। বুঝতে পারছো ব্যাপারটা? না বুঝতে পারলে বলো, প্রথমটা বুঝতে পারলেই হবে, বাকিটা নিজে নিজে করতে পারবা। ওকে, প্রথমটা বুঝতে পারলেই কেল্লা ফতে। দেখো আমরা আবার এ আর বি তলের মধ্যে রোধ বের করতেছি। দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি তল। এই যে আমি এভাবে রেখে দেখাচ্ছি, এটা এ, এটা বি তল। তাহলে এখানে লেংথ কত? এ থেকে বি পর্যন্ত লেংথ হচ্ছে 4a। তাহলে রো ইন্টু 4a। আর এরিয়া হচ্ছে এই যে এই ক্রস সেকশনাল এরিয়া, এ থেকে বিতে এই যে এই এরিয়াটা, এই যে এই পাশের এরিয়াটা, এই পাশের এরিয়াটা হচ্ছে আয়তাকার, যার দৈর্ঘ্য 2a, প্রস্থ হচ্ছে a, তাহলে এরিয়া হচ্ছে 2a ইন্টু a। তাহলে ইজিলি আমরা বের করতে পারতেছি, একটা এ কেটে দাও। তাহলে আমরা কি পাচ্ছি? 2 দুগুণে 4, তাহলে আমরা কি পাচ্ছি? 2 রো বাই এ।
এটা হচ্ছে R1 এর ভ্যালু। এটা কার ভ্যালু ভাই? R1 এর ভ্যালু। এবার আসি আমরা R2 এর ভ্যালুতে আসি। রেডি? মনোযোগ দাও ভাই। একজন বলছে কলেজে এই অধ্যায় এখন আসে না, সমস্যা নেই, শিখো, শিখলে তো সমস্যা নেই, এটা তো একবার না একবার আসবে। R2 খেয়াল করো, R2 কোন কোন এরিয়া বের করার ট্রাই করো। R2 হচ্ছে সি আর ডি তলের মধ্যে রোধ। সি তল নিচে, ডি তল উপরে। দেখাই তোমাদেরকে, এই যে এটা হচ্ছে সি তল, দেওয়াই আছে চিত্রের মধ্যে, দেখো দেখো, এই যে সি তল হচ্ছে নিচেরটা, এই যে লেখাই আছে সি, এই যে সি তল নিচে আর ডি তল হচ্ছে উপরে। তাহলে সি তল নিচে, ডি তল উপরে, তাহলে সি থেকে ডি, এই সি এবং ডি তলের মধ্যে রোধের সূত্র সেম, রো এল বাই এ দিলাম আগে। ওকে, এবার রো বলো, রো মানে রো, আপেক্ষিক রোধ তো সেম উপাদান ভেদে। এবারে এলটা কত হবে? এল হচ্ছে সি থেকে ডি এর যে দূরত্ব, এই যে এই দূরত্ব সি থেকে ডি এর যে দৈর্ঘ্য, সি থেকে ডি পর্যন্ত যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা কত বলো? দেখাই যাচ্ছে সি থেকে ডি পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে এইটা, এইটা, এই যে হাইটটা, এই যে মনে করো সি নিচে ডি উপরে, তাহলে সি থেকে ডি হচ্ছে এই যে এই হাইটটা, এই হাইটটা কত? এ। তাহলে এখানে দৈর্ঘ্যের জায়গা হবে এ, এ। আর ক্রস সেকশনাল এরিয়া কত হবে বলো তো দেখি? এই দেখো সি থেকে ডিতে, সি থেকে ডিতে যে উঠছে, ক্রস সেকশনাল এরিয়া কিন্তু এই নিচেরটা, দেখতে পাচ্ছ? ব্যাপারটা হচ্ছে নিচের তল সি, উপরের তল ডি, তাহলে সি থেকে ডিতে গেলে কিন্তু এইটা না এরিয়া, অনেকে ভাবতে পারে এটা না, এই যে এই এরিয়াটা, এই এরিয়াটা, এই এরিয়াটা কি ক্রস সেকশনাল এরিয়া। তাহলে এটা কি? এই যে নিচের বড় তল, এই তলের এরিয়াটা কত বলো? এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে এই তলটা, এই যে এই তলটা, এই তলের এরিয়াটা কত বলো? সি থেকে ডিতে যাওয়ার পথে ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এটা, এই যে এইভাবে। তাহলে এই এরিয়াটা কত হবে? এই সবচেয়ে বড় এরিয়াটা হচ্ছে, এটার দৈর্ঘ্য হচ্ছে 2a, প্রস্থ হচ্ছে 4a। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 2a, প্রস্থ হচ্ছে 4a, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বুঝছো তো? দেখো এই যে এটা হচ্ছে দৈর্ঘ্য কত? 2a, আর এটা হচ্ছে প্রস্থ কত? 4a। তাহলে আমরা এই লাল কালার মার্ক করা এরিয়াটা পাবো। তাহলে এ এ কেটে দাও, তাহলে কত হবে? এখানে হবে রো 4 দুগুণে 8a, এই হলো R2। এবার ই এবং এফ তলের মধ্যে রোধ বের করব, সব মুছে দিচ্ছি। ই আর এফ, ই তল হচ্ছে এই যে ফ্রন্ট সাইডেরটা, বুঝছো? এই যে এটা ই তল, ঠিক তার অপোজিট হচ্ছে এফ তল, দেওয়া আছে ফ্রন্ট সাইড, এটা ই তল। তাহলে ই এবং এফ তলের মধ্যে যে রোধ, সেটার নাম দিয়েছিলাম কি? R3। R3 আবারও সূত্র লিখি আগে, রো লেংথ বাই এরিয়া। তাহলে রো সেম থাকবে কারণ একই উপাদান। এই যে এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, তাহলে ই থেকে এফ পর্যন্ত লেংথ কোনটা? এই যে এটা, যে ই থেকে এফ পর্যন্ত লেংথ হচ্ছে এটা, এখান থেকে এই পর্যন্ত। এই যে এটা ই, ফ্রন্টেরটা ই, পেছনেরটা এফ, তাহলে ই থেকে এফ পর্যন্ত দূরত্ব হচ্ছে এটা, দৈর্ঘ্য হচ্ছে এটা, এটা কত? এই দৈর্ঘ্যটা হচ্ছে 2a। এবার এরিয়া, ই থেকে এফে যাওয়ার ক্ষেত্রে ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এইটা, বোঝার চেষ্টা করো। ই থেকে এফে যাওয়ার ক্ষেত্রে ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এটা, এই এরিয়াটাই ই থেকে এফ পর্যন্ত গেছে, সো এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। আর এই এরিয়াটার কত হবে? এটার দৈর্ঘ্য 4a, প্রস্থ হচ্ছে এ, এই যে দেখো প্রস্থ এ, দৈর্ঘ্য 4a। তাহলে এরিয়াটা কত? এরিয়া হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এ এ কেটে দাও, 2 দুগুণে 4, তাহলে এখানে পাচ্ছি আমরা রো বাই 2a। তাহলে এবার বলো কে সবচেয়ে বড়, কে সবচেয়ে ছোট? আমাকে অপশনটা বলো, কোনটা হবে অ্যান্সার বলো, কোন সম্পর্কটা সঠিক? উত্তর দাও, কমেন্টে জানাও। খুব জোস কিন্তু কোয়েশ্চেনটা, এটা কিন্তু গতানুগতিক কোয়েশ্চেন না, খুব জোস একটা কোয়েশ্চেন। বলো কোনটা সঠিক? হ্যাঁ বলো কোনটা সঠিক, কোনটা আমাদের, কোন অপশনটা রাইট? অপশন জানাও, অপশন জানাও। এটা কিন্তু একটু মিস করলে বোঝাটা কঠিন, আমি কিন্তু একদম ধরে ধরে বুঝালাম। বলো কোন অপশনটা কারেক্ট? আচ্ছা, দ্য কারেক্ট অ্যান্সার ইজ সবচেয়ে বড় কে? R1। এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় হচ্ছে R1, এটা হচ্ছে সবচেয়ে বড়। এরপর দেখো এটা হচ্ছে রো বাই 2a, আর এটা হচ্ছে রো বাই 8a, মানে এটারে 2 দ্বারা ভাগ করছো, এটারে 8 দ্বারা ভাগ করছো, কোনটা বড়? অবশ্যই এটা বড়। তাহলে এটা কি? R3 বড়। এরপর সবচেয়ে ছোট হচ্ছে R2। তাহলে আমাদের অপশন নাম্বার কোনটা? R1, R3, R2, এই হচ্ছে ডি নাম্বার অপশন হচ্ছে আমাদের রাইট। ওকে, যারা যারা বি বলতেছো তারা কিন্তু ভুল বলছো। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ডি, ডি ডি ডি। ভাইয়া R1 সবচেয়ে বড়, 2 গুণ।
এবার R2 আর R3 এর মধ্যে R3 কে তুমি 2 দ্বারা ভাগ করছো আর এখানে 8 দ্বারা ভাগ করছো, বড় কে হবে? অবশ্যই এটা R2 বড় হবে। ওকে, পরের কোয়েশ্চেনে যাই, দেখি পরের কোয়েশ্চেনটা কে কে পারি। আশা করি এটা সবাই ক্লিয়ার। পরের কোয়েশ্চেনটা খুবই সহজ, বোর্ড স্ট্যান্ডার্ড একটা কোয়েশ্চেন, আগে একটা ইঞ্জিনিয়ারিং এর স্ট্যান্ডার্ড ছিল। একটি ধাতুর রোধের উষ্ণতা সহগ গুণাঙ্ক হচ্ছে এটা। তাহলে রোধের উষ্ণতা সহগ গুণাঙ্ক, যাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি, আলফাটা হলো 0.004 ডিগ্রি পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, এই ধাতুর একটি তারের রোধ 0 ডিগ্রি সেলসিয়াসে 1 ওহম। তাহলে এখানে দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ আর নট 1 ওহম। ওকে, বলছে 100 ডিগ্রিতে রোধ কত? তো আমরা জানি থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধের সূত্র আর থিটা ইজ ইকুয়াল টু আর নট 1 প্লাস আলফা ইন্টু ডেল থিটা। এই সূত্র আমাদের জানা আছে। আর নট হলো 0 ডিগ্রি রোধ, বলো 0 ডিগ্রি রোধ কত? দেওয়াই আছে 1 ওহম, 1 ওহম। তাহলে ইন্টু 1 প্লাস আলফা কত? আলফা হচ্ছে 0.004 আর ডেল থিটা কত ভাইয়া? ডেল থিটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, কারণ 100 ডিগ্রিতে রোধ চাইছে, তাহলে ডেল থিটা হচ্ছে 100। ক্যালকুলেট করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। এখানে কত হয়? এখানে অ্যান্সার হচ্ছে 0.004 ইন্টু 100 প্লাস 1, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 1.4 ওহম। দ্য অ্যান্সার ইজ ডি। ওকে, দ্য অ্যান্সার ইজ ডি। এই যে দেখো এই অঙ্কগুলো করতেছি, কেন করতেছি? এটা হচ্ছে আমাদের উইকলি সলভ ক্লাস। ঠিক আমাদের যে প্রাইভেট ব্যাচটা ফিজিক্স সেকেন্ড পেপার, সেখানে কিন্তু আমরা একদম 0 থেকে অ্যাডভান্স যা কিছু আছে সব পড়াবো। সো 5 প্রাইভেট ব্যাচের ক্লাস কিন্তু শুরু হচ্ছে 22শে ফেব্রুয়ারি থেকে আমার ক্লাসের মাধ্যমে স্থির তড়িৎ। তোমরা ঝটপট এনরোল করে ফেলো, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে। ওকে, সো আমরা চলে গেছি হচ্ছে 2 নাম্বার। এবার 3 নাম্বার অঙ্ক, এটাও খুব সহজ, বোর্ড স্ট্যান্ডার্ড। নিচের লেখচিত্রগুলোর মধ্যে কোনটা পরিবাহীর বিভব পার্থক্যের সঙ্গে প্রবাহ মাত্রার সম্পর্ক নির্দেশ করে? দেখো আমরা পড়েছিলাম ওহমের সূত্রে I ইজ প্রপোর্শনাল টু ভি। পরিবাহীর ক্ষেত্রে I ইজ প্রপোর্শনাল টু ভি হলে কোনটা সঠিক বলো তো দেখি? এটা তো কানার বাই অন্ধও পারবে, তোমরাও পারবা। সো দেখো এরকম দু একটা কোয়েশ্চেন থাকবে যেগুলো সবাই পারবে, আর এই কোয়েশ্চেনগুলো দিয়ে কখনো না ভালো জায়গায় চান্স হবে না। এগুলো দিয়ে তুমি পাস করতে পারবা, এইচএসসি ওভারকাম করতে পারবা, বাট ভালো জায়গায় চান্সের জন্য অনেক ভালো কোয়েশ্চেন পারতে হবে, যেটা সবাই পারে না সেটা পারতে হবে। সেখানে অ্যান্সার কোনটা? এখানে অ্যান্সার হচ্ছে আমাদের এ, সমানুপাতিক গ্রাফ মূলবিন্দুগামী সরলরেখা। ওকে, সো এবার এই কোয়েশ্চেনটা একটু ভালো মতো খেয়াল করো কি বলছে। 2 ভোল্ট তড়িৎচালক বলের একটি ব্যাটারির সাথে 6 ওহম ও 3 ওহম রোধের একটা সমান্তরাল সমবায়কে যুক্ত করা হলো। 6 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান কত? ভাইয়া জিনিসটাকে আমি যদি একটু চিত্রায়িত করি, যে এই হচ্ছে আমাদের 6 ওহম, খেয়াল করো 6 ওহম, আর এই হচ্ছে আমাদের 3 ওহম। দুইটাকে সমান্তরালে যুক্ত করে আমরা একটা ব্যাটারির সাথে কানেক্ট করেছি, যার তড়িৎচালক শক্তি হচ্ছে 2 ভোল্ট। সো আমাদের কাছে চেয়েছে 6 ওহমের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত। এটার নাম আমি দিলাম আই প্রাইম, তাহলে এই আই প্রাইমটা কত? সো এটা আমরা কারেন্ট ডিভাইডার রুল দিয়ে বের করতে পারি, 9-10এও ছিল। তোমরা যারা কারেন্ট ডিভাইডার রুল 9-10-এ শিখছো তারা তো পারবাই, যারা শিখো নাই তারা মন দিয়ে দেখো এই আই প্রাইমটা কেমনে বের করবো। 6 ওহমের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত? দেখো বের করার নিয়ম হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল, আই প্রাইম হচ্ছে যার প্রবাহ সে নিচে, যার মধ্যে দিয়ে প্রবাহ সে থাকবে নিচে। 6 আর 3 কার মধ্যে প্রবাহ? 6 এর মধ্যে দিয়ে প্রবাহ, 6 থাকবে নিচে। উপরে হলো সমান্তরালে রোধগুলোর তুলরোধ। সমান্তরালে কয়টা রোধ আছে ভাইয়া? 2টা রোধ। এদের তুলরোধ কত? এদের তুলরোধ আমরা আলাদা বের করছি। 2টা রোধ সমান্তরালে থাকলে তুলরোধ হয় উপরে গুণফল নিচে যোগফল, উপরে গুণফল নিচে যোগফল, তাহলে 18/9 মানে 2 ওহম। তাহলে উপরে হবে সমান্তরালে যুক্ত রোধগুলোর তুলরোধ ইনটু টোটাল কারেন্ট, যেহেতু কারেন্ট ডিভাইডার তাহলে ইনটু কি হবে? টোটাল কারেন্ট। তাহলে রুলসটা শিখো, যার কারেন্ট সে নিচে, যার কারেন্ট সে নিচে, উপরে সমান্তরালে যুক্ত রোধগুলোর তুলরোধ ইনটু টোটাল কারেন্ট। তাহলে এবার টোটাল কারেন্টটা কত দেখি, 2/6। টোটাল কারেন্ট হচ্ছে V/R বা E/R। ই কত? 2, এবং আর কত? টোটাল রোধ। টোটাল রোধ কত? এই দুইটার তুলরোধ 2। টোটাল কারেন্টটা বুঝছো তো? টোটাল কারেন্ট হচ্ছে ই বাই তুল্যরোধ। ই হচ্ছে 2 আর তুল্যরোধ হচ্ছে 2। এই যে 6 আর 3-এর তুল্যরোধ করলে 2 আসবে, 2 2 কাটা, তাহলে এটা থাকতেছে 1/3 অ্যাম্পিয়ার।
তাহলে 1/3 এম্পিয়ার অপশন নাম্বার এ। তোমরা চাইলে 3 ওহমের মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহিত হয় সেটাও বের করে ফেলতে পারো। ওকে, পরের কোয়েশ্চেন। এই যে খুব সুন্দর একটা কোয়েশ্চেন, প্রদত্ত বর্তনীর ক্ষেত্রে নিচের কোন উক্তিগুলো সঠিক? উক্তিটি সঠিক। ওকে, সো প্রদত্ত বর্তনীটা একটু খেয়াল করো, একটা হিজিবিজি বর্তনী। সো এখানে নিচের কোন উক্তিটি সঠিক? আমাদেরকে ভিন্ন ভিন্ন রোধ বলছে এবং ভিন্ন ভিন্ন রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ দেখাইছে। সো আমরা ভিন্ন ভিন্ন রোধ মানে 3 ওহম আর 4 ওহমের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহটা জানবো। দেখো এখানে এই যে 3 ওহম, এটা হচ্ছে 3 ওহম, এই দেখো এটা হচ্ছে 3 ওহম, এর মধ্যে দিয়ে তড়িৎ কত যায়, এবং এই যে 4 ওহম এর মধ্যে দিয়ে কত তড়িৎ যায় সেটা দেখব। ওকে, কারণ অপশনে 3 আর 4-এরই কথা বলছে। সো রেডি। সো তড়িৎ কত যায় সেটা জানার আগে আমরা একটু বর্তনীটাকে সিম্পলিফাই করি। বর্তনী এখানে কয় ভোল্ট? 9 ভোল্ট। এই যে দেখো এখানে 9 ভোল্টের একটা ব্যাটারি লাগানো। তারপরে এখানে আছে কি 3 ওহম, এই যে 3 ওহম, 3 ওহম। এরপরে দেখো এখানে 8, লাস্টে এখানে 2, এই যে এখানে 2 ওহম। তারপরে এখানে আছে কত ওহম? 8 ওহম। দেখো তো এখানে আমি আগে তড়িৎ প্রবাহটা হিসাব করি। এই ধরনের বড় বর্তনীতে তড়িৎ প্রবাহ হিসাব করার জন্য বর্তনীকে আগে ছোট করতে হবে। তাহলে আমরা আগে তড়িৎ প্রবাহ যদি হিসাব করতে চাই, তড়িৎ প্রবাহ I সমান হচ্ছে E/R। এখানে ই কত বাচ্চারা বলো তো দেখি? ই হচ্ছে 9 ভোল্ট, আর হচ্ছে তুল্যরোধ। তো তুল্যরোধটা বের করব। তো তুল্যরোধ হিসাব করার জন্য পিছন থেকে ক্যালকুলেট শুরু করবা, তাহলে ইজি হবে। বড় বর্তনীতে পেছন থেকে তুল্যরোধ হিসাব করা শুরু করব। দেখো তো খেয়াল করে, এই যে 4-এর সাথে এই 2 কিভাবে আছে? শ্রেণীতে আছে। তাহলে 4 আর 2 6, 6 আর 2 কত হয়? 8। দেখো 2 4 2 এরা কিভাবে আছে? একটা লাইনের মধ্যে আছে, মানে শ্রেণীতে। তাহলে 2 আর 4 6, 6 আর 2 8। এই 8-এর সাথে কিভাবে আছে? সমান্তরালে আছে। চিন্তা করো, এই যে শ্রেণীতে যারা আছে তাদেরকে তুমি মনে মনে মুছে দিলে, এই যে মুছে দিলাম। তাহলে 4 2 6, 6 আর 2 8। তাহলে এখানে তুমি 8 লিখে দিলা। তাহলে এই 8 আর এই 8 কিভাবে আছে? সমান্তরালে আছে। একই মানের দুইটা রোধ সমান্তরালে থাকলে তুল্যরোধ হয় একটির অর্ধেক। তাহলে 8 আর 8 সমান্তরালে থাকা মানে এই দুইটা মিলে হয়ে যাবে 4। 8 এবং 8 সমান্তরালে থাকা মানে এই দুইটা মিলে হয়ে যাবে কত? 4। তাহলে হয়ে গেল 4। এই যে এদেরকে আমি মুছে দিই, এই সবগুলো মিলে, এই যে এটা কাটা, এটা কাটা, এটা কাটা, এখানে 8 8 মিলে হয়ে গেল কত? 4। তারপর দেখো আবার 2 আর 4 6, 6 আর 2 8। আবার এই তিনটা মিলে হয়ে গেল 8। এই যেখানে আমরা 8 দিয়ে দিতে পারি 8। আবার 8 আর 8 সমান্তরালে আছে, 8 এবং 8 সমান্তরালে, এই সবগুলো মিলে হয়ে যাবে 4। মানে এই সবগুলো কাটা, দেখো এগুলো সব কাটা, এখানে সব মিলে হয়ে যাবে কত? 4। তাহলে বর্তনীর মোট তুল্যরোধ কত দেখো তো? 3 আর 4 7 আর 2 9। দেখো 3 4 7 2 9। তাহলে মোট তুল্যরোধ হচ্ছে 9 ওহম। তাহলে বর্তনীর মোট তুল্যরোধ হচ্ছে 9 ওহম। তাহলে মোট প্রবাহ কয় এম্পিয়ার? 1 এম্পিয়ার। ওকে, এবার আমরা এই মোট প্রবাহটাকে ভাগ করে দেখব। দেখো ভাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, বুঝতে পারতেছি যে এখান থেকে মোট প্রবাহ কত এম্পিয়ার বের হয়? 1 এম্পিয়ার। তাহলে 3 ওহম রোধের মধ্যে দিয়ে কত তড়িৎ যায়? 1 এম্পিয়ার। অপশনে কি আছে? নাই। তাহলে এটাও ভুল, এটাও ভুল। 3 ওহমের মধ্যে দিয়ে তড়িৎ কতটুকু যায়? 1 এম্পিয়ার যায়। কতটুকু যায়? 1 এম্পিয়ার। এবার এই 1 এম্পিয়ার এখানে আসলো, আসার পর দুইটা রাস্তা পায়। এই হচ্ছে একটা রাস্তা আর এই হচ্ছে একটা রাস্তা। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এই সবগুলো রোধ তুল্য করলে, এই যে এটুকু দেখো, এই যে এখান থেকে এই পর্যন্ত তুল্য করলে 8 ওহম আসে। খেয়াল করো, 4 2 6, 6 আর 2 8, 8 আর 8 প্যারালাল মানে 4। তাহলে 4 2 6, 6 আর 2 8, মানে এই সবগুলো রোধ তুল্য রোধ করলে এখানে আসে কত? 8 ওহম। তাহলে 1 এম্পিয়ার কারেন্ট এসে এখানে দুইটা রাস্তা পাইছে। এই রাস্তা একটা 8 ওহমের রাস্তা, আর এই হচ্ছে আরেকটা রাস্তা 8 ওহমের। যেহেতু একই রকম দুইটা পথ পেয়েছে, এই যে একটা 8 ওহম, এই পুরোটা 8 ওহম, তাহলে সমান দুই ভাগে ভাগ হবে। যেহেতু দুই পথে বাধার পরিমাণ সেম, রোধের পরিমাণ সেম, তাহলে সমান দুই ভাগে ভাগ হবে। তাহলে 1 এম্পিয়ার কারেন্ট এসে এখানে দুইটা সমান ভাগে ভাগ হবে। এটা মুখে মুখে করা যাচ্ছে। 1 এম্পিয়ার কারেন্ট এসে এখানে যাবে 0.5 এম্পিয়ার, আর এই লাইনে ঢুকবে 0.5 এম্পিয়ার। এবার এই 0.5 এম্পিয়ার যখন এখানে আসবে ভাই, সে আবার দুইটা রাস্তা পাচ্ছে, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা। খেয়াল করে দেখো, এই রাস্তায় রোধ কত? 4 2 6, 6 আর 2 8, আর এই রাস্তায় রোধ কত? 8। দেখো 1 এম্পিয়ার কারেন্ট এখানে এসে দুইটা ভাগ হলো সমান ভাগে, 0.5 0.5, 0.5টা এখানে আসবে, 0.5 আসলো। 0.5 এসে আবারও সে সমান দুইটা রাস্তা পাইছে। কেন? এই রাস্তায় রোধ কত? 4 2 6, 6 আর 2 8,
আর এই রাস্তায় রোধ কত 8, তাহলে 0.5 আবার এখানেও সমান 2 ভাগে ভাগ হবে। 0.5কে তুমি যদি সমান 2 ভাগে ভাগ করো 0.25, তাহলে এই রাস্তায় ঢুকবে 0.25 আর এই রাস্তায় ঢুকবে 0.25। তাহলে দেখো তো 4 ওহমের মধ্যে দিয়ে কত এম্পিয়ার কারেন্ট যাচ্ছে বলো? 0.25 এম্পিয়ার। তাহলে অ্যান্সারটা কি? অ্যান্সার হচ্ছে এটা, 4 ওহমের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ 0.25 এম্পিয়ার। ওকে, বুঝছো? এটা খুবই চমৎকার অঙ্ক। কিন্তু আমরা আগে প্রথমত মোট প্রবাহটা বের করে নিলাম, যে তুলরোধ বের করে, যে পিছন থেকে 4 2 6 6 2 8, 8 আর 8 প্যারালাল মানে 4, তারপরে 4 2 6 6 2 8, 8 আর 8 প্যারালাল মানে 4, তাহলে এখানে 4 3 7 2 9, তাহলে টোটাল তুলরোধ 9, টোটাল তড়িৎ প্রবাহ 1। এবারে এই 1 এম্পিয়ার আসতেছে আসার পরে এখানে কয়টা রাস্তা পাইছে? 2টা। দেখো এই পুরো রাস্তায় রোধ 8 আর এইখানে রাস্তায় রোধ 8, তাহলে 1 এম্পিয়ার কয় ভাগে ভাগ হবে? 2 ভাগে। 0.5 0.5 0.5 যাবে 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 এখানে আসবে। এখানে আসার পর দেখো এই একটা রাস্তা পাইছে আর এই পুরোটা একটা রাস্তা, তাহলে এই পুরো রাস্তায় যে ইউ টার্নের মতো রাস্তাটায় এইখানে তুলরোধ হচ্ছে 4 2 6 6 আর 2 8, আর এইখানে অনলি 8, তাহলে এই দুইটা 8-এর মধ্যে 0.5 আবার সমান 2 ভাগে ভাগ হবে, 0.25 0.25। তাহলে এখানে যে 4 ওহম আছে, এই 4 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে কত? এই 4 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে 0.25 এম্পিয়ার। ওকে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের কোয়েশ্চেন দেখো, এটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন। এখানে কি বলছে? এন সংখ্যক একই প্রকার রোধ, কত সংখ্যক? এন সংখ্যক, যাদের প্রত্যেকের রোধ হচ্ছে আর ওহম, যদি শ্রেণীবদ্ধভাবে যুক্ত করা হয় তাহলে এর তুল্য রোধ হয় এক্স ওহম। ভাইয়া, এন সংখ্যক আর মানে রোধ শ্রেণীতে যুক্ত করে দিব। ওকে, তাহলে শ্রেণীতে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? আর এস, আর প্লাস আর প্লাস আর প্লাস ডট 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 এন পর্যন্ত যোগ করলে এটা হবে এনআর। শর্ত মতে এই এনআর এর মান হচ্ছে এক্স এর সমান। সমীকরণ দিলাম আমি 1। এরপরে কি বলছে? এদেরকে সমান্তরালে যুক্ত করলে, রোধগুলোকে সমান্তরালে যুক্ত করলে তুল্যরোধ হয় ওয়াই ওহম। তাহলে এই এন সংখ্যক রোধকে সমান্তরালে যুক্ত করলে তুল্যরোধ হচ্ছে যে কোনো একটি রোধের মান বাই রোধের সংখ্যা। এই শর্টকাট তোমাদেরকে ক্লাসে পড়ানো হয়েছে। একই মানের অসংখ্য এন সংখ্যক রোধ যদি সমান্তরালে থাকে তাহলে তুল্যরোধ হয় রোধের মান বাই রোধের সংখ্যা, রোধের মান বাই রোধের সংখ্যা। একই মানের এন সংখ্যক রোধ যদি সমান্তরালে যুক্ত থাকে তাহলে তুল্যরোধ হবে রোধের মান, একটি রোধের মান বাই রোধের সংখ্যা। আর এইটার ভ্যালু বলা আছে যে এদের তুল্য সমান্তরালে তুল্য হয় কত? ওয়াই, শর্ত মতে। সমীকরণ দিলাম 2। বলছে আর এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক নিচের কোনটি? ওকে, তো সম্পর্ক বের করার জন্য যেহেতু এখানে এক্স ওয়াই আছে, আমি এক্স ওয়াই গুণ করে দিই, মানে 1 নং এবং 2 নং গুণ করে দিই। 1 নং এবং 2 নং সমীকরণ গুণ করে দেখে আমি দেখি কি পাই। এক্স আর ওয়াই গুণ হলে এক্স ওয়াই পাবো, আর এখানে এন আর এবং আর বাই এন গুণ হবে, এন এন কাটা, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স ওয়াই। সুতরাং আমাদের আর এর মান আসতেছে রুট ওভার অফ এক্স ওয়াই। কোনটা অপশন? কোনটা? রুট ওভার অফ এক্স ওয়াই। এই যে আমাদের হাতে অপশন, অপশন নাম্বার এ। ওকে, সো খুব সুন্দর একটা কোয়েশ্চেন। আচ্ছা, তো ছুটি ছুটি না করে তোমরা কমেন্ট না করে এইখানে খেয়াল করো। তোমাদের দাদাকেও বলছি এখানে খেয়াল করো, নতুন নতুন অঙ্ক শিখো এবং নিজেকে ক্লাসে বস হিসেবে প্রমাণিত করো। ওকে, পরের কোয়েশ্চেনে যাই। আর একটু বলি, এরকম অঙ্ক শিখতে হলে, বস হতে হলে আমাদের ক্লাসগুলো করতে হবে। আর ক্লাসগুলো আমাদের অলরেডি 27-এর ফ্রি কোর্স গ্রুপে হচ্ছে। আর 22 তারিখ থেকে লিখে রাখো, নোট ডাউন দ্য ডেট, 22 ফেব্রুয়ারি। 22 ফেব্রুয়ারি থেকে আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হবে, ফিজিক্স সেকেন্ড পেপার। সেখানে উড়াধুরা কন্টেন্ট যাবে। যারা অ্যাকচুয়ালি শিখতে চাও, যাদের টার্গেট ভালো কোথাও পড়া, তারা আমন্ত্রিত। গেট 200 প্রোমো কোডটা ইউজ করে এনরোল করতে পারবা, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে। ওকে, পরের কোশ্চেনে যাই। দেখো, এটা খুব সুন্দর একটা প্রশ্ন। কেমন এটা বাক্স প্রশ্ন না? বলছে চিত্রে প্রদর্শিত বর্তনীতে এ আর বি বিন্দুর মধ্যে তুল্যরোধ কত? তো এ বিন্দু কই, বি বিন্দু কই? দেখো, এই যে দেখো, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে আমার বি বিন্দু। এ এবং বি বিন্দুর মাঝে তুল্য রোধ বের করতে বলছে। তো এটা আমরা বিন্দু নিয়মে করতে পারি কিভাবে? এটা যদি এ বিন্দু হয়, দেখো এখানে কোনো রোধ নাই, তাহলে এটাও কি বিন্দু? এ বিন্দু। এখানেও রোধ নাই, এটা কি বিন্দু? এ বিন্দু। এটাও কি বিন্দু? এ বিন্দু। ওকে, তারপর রোধ যেহেতু আছে, এটার আমি একটা নাম দিয়ে দিই, এটার আমি নাম দিলাম পি বিন্দু। ওকে, তাহলে দেখো এই যে আড়াই আর 10, এই যে আড়াই আর এই যে 10,
এই দুইটা রোধ এ এবং পি বিন্দুর মাঝখানে আছে, এ এবং পি বিন্দুর মাঝে আড়াই এবং 10 আছে। তাহলে এই দুইটা কিভাবে আছে? সমান্তরালে আছে। তাহলে এ আর পি এর মাঝে আগে বের করি। এ ও পি এর মাঝে তুল্যরোধ হচ্ছে প্রথমত সমান্তরালে আছে। দুইটা রোধ যেহেতু আছে এ আর পি এর মাঝে, কমন বিন্দু এ পি, সমান্তরালে থাকলে তুল্যরোধ হলো উপরে গুণফল নিচে যোগফল। এটা কত? 10। আর পাশেরটা কত? আড়াই। উপরে গুণফল নিচে যোগফল, 10 প্লাস আড়াই কত হয়? 25/12.5 মানে 2 ওহম। সুন্দর ক্যালকুলেশন। তাহলে এই যে এইটুকুর মান কত? 2 ওহম। সো আমরা চাইলে এই পুরোটা কেটে এখানে 2 ওহম লিখতে পারি। দেখো এখানে আমরা পুরোটা কেটে এই জায়গাটা আমরা কল্পনা করতে পারি 2 ওহম। দেখো মনে করো এই পুরোটা রোধ মিলে হয়ে গেল 2 ওহম। এই যে এটা মনে করো 2 ওহম। আচ্ছা, এই দুইটা মিলিয়ে দাও, মিলিয়ে মনে করো 2 ওহম হয়ে গেছে। সো আমি এই যে এটাকে এইভাবে কেটে দিই। দেখো হোয়াইট কালার দিয়ে কেটে দিলাম। ওকে, এই দুইটা মিলে কত হয়ে গেল? 2 ওহম হয়ে গেল। এই যে 2, এটা হয়ে গেল কত? 2। এই যে আড়াই কেটে গেল, ওইটাও কেটে গেল, হয়ে গেল কত? 2। এই যে 2, দেখো এই যে 2 ওহম। ওকে, এই দুইটা মিলে 2 ওহম হয়ে গেছে। এবার দেখো এই 2 আর 10 কিভাবে আছে ভাই? 2 আর 10 একটা লাইনে আছে, মানে শ্রেণীতে আছে। তাহলে 12। এই 12-র সাথে এই 12 কিভাবে বলো? একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। এই 12-র সাথে এই 12 আছে সমান্তরালে। তাহলে 12 আর 12 সমান্তরালে থাকলে তুল্যরোধ কত হবে? নতুন তুল্যরোধ RP2 সমান্তরালে 12 সমান্তরালে আছে। তাহলে উপরে গুণফল নিচে যোগফল, উপরে গুণফল নিচে যোগফল। আর একই মানে রোধ সমান্তরালে থাকে মানে অর্ধেক হয়ে যাবে দুইটা। তাহলে এটা হবে 6 ওহম। ক্যালকুলেট করে দেখো। তাহলে এই 12 আর এই 12 মিলে হইলো কত? 6। তাহলে আমরা এখানে আবার এদেরকে মুছে দিই, মুছে দিয়ে 6 আঁকি। এই যেটা মুছে দিব কারণ এটা অলরেডি হয়ে গেছে, ক্যালকুলেশনে চলে গেছে। তাহলে এই পুরোটা মিলে, এই যে এই পুরো লাইনটা মিলে হয়ে গেল কত? 6। এই যে 2ও বাদ, এটাও বাদ, এই পুরোটা মিলে মনে করো একটা রোধ, এই একটা রোধ মনে করো 6 ওহম। ওকে, খেয়াল করে দেখো এই 6 আর এই 10 কিভাবে আছে বলো? একটা লাইনের মধ্যেই আছে। এই 6 আর এই 10 আছে শ্রেণীতে, 6 আর 10 16। এই 16-র সাথে এই 16 কিভাবে আছে? সমান্তরালে আছে। তাহলে 16 আর 16 প্যারালাল আছে। তাহলে তুল্যরোধ একদম ফাইনাল তুল্যরোধ, ফাইনাল, কারণ আর কোনো বাঁচাবাচি নাই। 16 আর 16 প্যারালাল আছে। তাহলে উপরে গুণফল নিচে যোগফল, শেষ। তাহলে কত আসবে? 8 ওহম আসবে, শেষ। তাহলে ফাইনালি পুরোটা তুল্যরোধ আসলো কত ওহম? 8 ওহম। বুঝছো? খুব সুন্দর একটা কোয়েশ্চেন, খুবই 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 সুন্দর একটা কোয়েশ্চেন। আশা করি সুন্দর কোয়েশ্চেনটা তোমরাও খুব সুন্দর করে সলভ করতে পারবা। ওকে, সো এবার যারা বুঝছো তো বুঝছোই। এবার আমি এটা মুছে দিলাম, আবার আগের মতো করে ফেললাম আমরা। ওকে, ডান। এবার আমরা আসি নেক্সট কোয়েশ্চেনে। এই কোয়েশ্চেনটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে। কোয়েশ্চেনটা সবাই মন দিয়ে দেখো। আমাদের এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, 3টা বিন্দু পি কিউ আর। ওকে, এখানে টোটাল রোধ আছে 3 2 5 আর 1 6টা। এই প্রত্যেকটা রোধের রোধ সমান। তাহলে আমরা ধরে নিতে পারি প্রত্যেকটা রোধের মান হচ্ছে আর। ক্যালকুলেট করে ধরলাম আর। এক্ষেত্রে কোন দুইটি বিন্দুর মধ্যে রোধ সর্বাধিক? তো কোন দুইটা বিন্দু? পি কিউ এর মধ্যে রোধ সর্বাধিক, নাকি পি আর এর মধ্যে, নাকি কিউ আর এর মধ্যে? কোন দুইটা বিন্দুর মধ্যে রোধ হবে সর্বোচ্চ, সেটাই বের করতে হবে। ওকে, রেডি? দেখি তোমরা কেউ উত্তর দিতে পারো কিনা। আমার আগে দেখি কেউ উত্তর দিতে পারবে না। তাহলে আমরা ফার্স্ট অফ অল পি কিউ বিন্দুর মধ্যে বের করি। পি ও কিউ বিন্দুর মধ্যে, পি এবং কিউ বিন্দুর মধ্যে আমরা রোধ বের করব। চলো দেখো, আমরা ধরে নিছি প্রত্যেকটা রোধের মান হচ্ছে আর। তাহলে এটা এখানে আর, 3টা আর যদি সমান্তরালে থাকে, এই যে আর আর আর, 3টা আর যেহেতু একটা লাইনের সমান্তরালে আছে, আমি 3টার বদলে একটা লিখে দিলাম। তাহলে একটা হবে r/3, যেহেতু 3টা সমান্তরালে আছে। ঠিক একইভাবে 2টা আর সমান্তরালে আছে, 2টার বদলে একটা লিখে দিলাম, এটা হচ্ছে r/2। ওকে, অনেকে মনে করতে পারবে পি কিউ এর মধ্যে সবচেয়ে বড় রোধ আছে আর, কিন্তু এটা এভাবে মনে করলে অপশন মিলতে পারে, বাট অ্যাকচুয়ালি হবে না। তোমার পি এবং কিউ বিন্দুর মাঝে তুল্য রোধ বের করতে হবে। এটাকে এভাবে কল্পনা করো যে ধরো এই যে এটা হচ্ছে পি বিন্দু আর এটা হচ্ছে কিউ বিন্দু, এদের মাঝে রোধ কত আছে? আর। ওকে, দেখো এবার এটার উপরে একটা আছে r/3, এখানে একটা r/2 আছে। তার মানে এখানে এরকম আছে, দেখাই
দেখো এখানে আছে একটা লাইনে r/3, আরেকটা লাইনে এরকম আছে r/2, তাই তো? তাহলে পি থেকে এটা হচ্ছে আর বিন্দু। দেখো ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে তোমরা আমাকে বলো, যদি পি আর কিউ এর মাঝে তুল্যরোধ বের করতে হয়, তুল্যরোধ তুমি মোট রোধ হিসাব করবা, মোট রোধ মানেই তুল্যরোধ, কত হবে? এই যে r/3 r/2 কিভাবে আছে? শ্রেণীতে আছে। r/3 r/2 কিভাবে আছে? শ্রেণীতে আছে। এই দুইজনের সাথে ও আবার কিভাবে আছে? প্যারালালে আছে। তাহলে r/3 এবং r/2 শ্রেণীতে আছে। তাহলে দেখো খেয়াল করো, এই দুইটা আছে শ্রেণীতে, তাহলে এদের তুলনা হচ্ছে r/3 প্লাস r/2। এই দুইজন, এই যে এই কম্বোটা আবার এই আর এর সাথে কিভাবে আছে? প্যারালালে আছে। প্যারালাল আছে, যে এটা দ্বারা বোঝাচ্ছি প্যারালালে আছে। তাহলে মোট তুলরোধ বের করি। এখানে কত হয়? r/3 প্লাস r/2 কত হয়? r/3 1/3 প্লাস 1/2 কত হয়? 5/6। খেয়াল করো, তার মানে এটা ক্যালকুলেট করলে আসবে 5/6r। এই 5/6r কার সাথে প্যারালাল? আর এর সাথে প্যারালাল। তাহলে এখানে প্যারালালের তুলরোধের সূত্র কি বলো? উপরে গুণফল 5/6r ইন্টু আর, নিচে যোগফল 5/6r প্লাস আর। ক্যালকুলেট করো কত হয়? 5/r কমন নিলে কত আসে? 1 প্লাস 5/6, 11/6, 5/6, 5/6 নিচে হচ্ছে 11, 5/11। তাহলে এখানে আসবে 5/11r। এটা কোন কোন বিন্দুর মধ্যে তুল্যরোধ বলো তো দেখি? এটা হচ্ছে পি এবং কিউ বিন্দুর মাঝে তুল্যরোধ, 5/11r। বুঝছো তো? এই যে পি আর কিউ এর মাঝে রোধ আছে একটা আর, আর বাকি দুইটা এই যে এইভাবে আছে, একটু উল্টায় আঁকছি চিত্রটা। এই দুইজন শ্রেণী, এই দুইজন শ্রেণী করে এরপর এদের সাথে এটা সমান্তরাল করলে 5/11r আসে। এই গেল পি আর কিউ বিন্দুর মাঝে তুল্যরোধ। এবার বাকিগুলো বের করবা। বাকিগুলো কি? পি এবং আর এর মাঝে তুল্যরোধ বের করি। পি এবং আর এর মাঝে তুল্যরোধ কত হবে দেখি? পি এবং আর এর মাঝে রোধ আছে r/3, এর সাথে এই দুজনের কম্বোটা প্যারালাল, তাই না? তাহলে r/3 সাথে প্যারালাল হবে এই দুজনের কম্বো। এই দুজনের কম্বো কত? r প্লাস r/2, r প্লাস r/2। তাহলে এটা প্যারালাল করো। r প্লাস r/2 করলে কত হয়? 1.5r বা 3/2r। তাহলে r/3 এর সাথে প্যারালাল হবে 3/2r। এবার প্যারালাল করো, এখানে প্যারালাল করি। এটা পি আর বিন্দুর মাঝে, এই কারণে আর পি আর লিখলাম। এই দুজনের প্যারালাল, উপরে গুণফল নিচে যোগফল, r/3 ইন্টু 3/2r, আর নিচে যোগফল r/3 প্লাস 3/2r। ওকে, সো এবার কমন নিয়ে কাটাকাটি করো। এই যে এই 3 কাটা, উপরে 1/2 থাকে, একটা আর একটা আর কাটা। তাহলে এখানে উপরে থাকতেছে 1/2r, আর নিচে থাকতেছে 1/3 প্লাস 3/2। ওকে, তো আমাদের এটা টোটালি পাচ্ছি 3/11r। এটা কোন কোন বিন্দু? এটা হচ্ছে পি এবং আর বিন্দুর মাঝে তুল্যরোধ। এটা কোন জায়গার তুল্যরোধ ভাইয়া? পি এবং আর বিন্দুর মাঝে তুল্যরোধ। ঠিক একই উপায়ে কিউ এবং আর এর মাঝে তুল্যরোধটা বের করব। ওকে, সো রেডি? কিউ এবং আর এর মাঝে তুল্যরোধ বের করার জায়গা আমার নাই, যেহেতু আমি এখানে লিখব কিউ ও আর এর মাঝে তুল্যরোধ। এই যে কিউ আর, দেখো তো এখানে আছে কত? r/2। r/2 এর সাথে আর এবং r/3 এই কম্বোটা প্যারালালে আছে। তাহলে r/2 এর সাথে প্যারালালে আছে আর এবং r/3 কম্বো। কম্বো মানে কি? আর এবং r/3 আছে শ্রেণীতে। সো এটা করলে কত হবে? তাহলে এখানে থাকবে বা r/2 এর সাথে প্যারালালে আছে 4/3r। এবার এটা প্যারালাল ক্যালকুলেট করব। প্যারালাল কেমনে ক্যালকুলেট করব? কেমনে? কোন কোন বাহু, কোন কোন পয়েন্টের মধ্যে তুল্যরোধ বের করতে হচ্ছে? কিউ এবং আর এর মাঝে। তাহলে উপরে গুণফল, উপরে গুণফল মানে কি? r/2 ইন্টু 4/3r,
আর নিচে যোগফল, আর কমন নিয়ে নিলাম 1/2 প্লাস 4/3। এটা আবার ক্যালকুলেট করো, তাহলেই কিউ এবং আর এর মাঝে তুলরোধটা পেয়ে যাবা। তাহলে উপরে হচ্ছে 2/3 থাকতেছে, 2/3, আর নিচে থাকতেছে 0.5 প্লাস 4/3, 4/11। এই যে এটার ক্যালকুলেশনে কত আসতেছে? 4/11। বন্দি বসালে উপরে লিখলাম 4/11 আর ক্যালকুলেট করে দেখো। তাহলে বলো কোনটা সবচেয়ে বড়, সর্বোচ্চ কোনটা? দেখো সবগুলা 11 দ্বারা ভাগ করা আছে। একটা হচ্ছে 5/11 আর এটা 3/11 আর এটা হচ্ছে 4/11। কোনটা বড় বলো? সবগুলো 11 দ্বারা ভাগ করা, তাহলে সবচেয়ে বড় কোনটা? অপশন বলো, অপশন বলো সবচেয়ে বড় কোনটা? একটা হচ্ছে 4/11, একটা 5/11 আর একটা 3/11। কোনটা বড়? অবশ্যই যারা জানো, যারা বুঝো, তারা বলবা যে 5/11টাই বড়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে পি আর কিউ এর মাঝেই রোধটা সর্বোচ্চ। ওকে, সুন্দর একটা কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেনে আসি। ওকে, পরের কোয়েশ্চেন। ডি ব্যাস ও এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা তামার তারের দুই প্রান্তের মধ্যে কত ব্যাস? ব্যাস হচ্ছে ডি, দৈর্ঘ্য হচ্ছে এল, তামার তার। ওকে, এর দুই প্রান্তের মধ্যে ই তড়িৎচালক বল বিশিষ্ট একটা তড়িৎ কোষ সংযুক্ত করা হলো। হ্যাঁ, ওকে। তো তারের মধ্যে ইলেকট্রনের প্রবাহের বেগ হচ্ছে ভিডি, অর্থাৎ তারণ বেগ দেওয়া আছে। এখন তারের দৈর্ঘ্য পরিবর্তিত করে 2L করলে ইলেকট্রনের নতুন প্রান্ত বেগ কত হবে? ওকে, নতুন ভিডিটা কত হবে? দেখো ভাই, আমি এখানে কি চেঞ্জ করেছি? আমি এখানে জাস্ট তারের দৈর্ঘ্যটা পরিবর্তন করে ডাবল করেছি। তো আমরা যদি ড্রিফট ভ্যালোসিটির সূত্র লিখি, ড্রিফট ভ্যালোসিটির সূত্র হচ্ছে I/NEA। সো এইখানে তারের দৈর্ঘ্যের সাথে ড্রিফট ভ্যালোসিটির সম্পর্কটা আনতে হবে। কার সাথে? তারের দৈর্ঘ্যের সাথে। সেখানে আমার দৈর্ঘ্যকে নিয়ে আসতে হবে। দৈর্ঘ্যকে কেমনে নিয়ে আসবো ভাই? সবাই জানো I = লিখা যাবে E/R, লিখা যাবে না? E/R লিখা যাবে না? যাবে। তাহলে NEA থাকতেছে। ওকে, I এর জায়গায় আমরা E/R লিখলাম। এবার তোমরা এটাও জানো দৈর্ঘ্য আনার ক্ষেত্রে আর এর সাথে দৈর্ঘ্যের একটা রিলেশন আছে। আর সমান লিখতে পারবো রো এল বাই এ ইন্টু NEA। এই এ কাটাকাটি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আসতেছে ই, আপেক্ষিক রোধ রো, এখানে আসতেছে NEL। খেয়াল করে দেখো এখানে ই পরিবর্তন করো নাই, ই ফিক্সড আছে। রো হচ্ছে তারের উপাদানের উপর নির্ভর করে, যেটা পরিবর্তন হচ্ছে না। NE এগুলো পরিবর্তন হচ্ছে না। একক আয়তনের ইলেকট্রন সংখ্যা পরিবর্তন হচ্ছে না। ই মানে ইলেকট্রনের চার্জ পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে খালি দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যের সাথে খেয়াল করে দেখতে পাচ্ছি দৈর্ঘ্যের সাথে আমাদের তারের ইলেকট্রনের ড্রিফট ভ্যালোসিটির সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। দৈর্ঘ্যের সাথে ড্রিফট ভ্যালোসিটির সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক। তাহলে দৈর্ঘ্য যখন তুমি দ্বিগুণ করেছো, ড্রিফট ভ্যালোসিটি হয়ে যাবে অর্ধেক। দেখো এটাকে ডাবল করলে এটা হয়ে যাবে কি? অর্ধেক। ব্যস্তানুপাতিক, এটা দ্বিগুণ করলে এটা হয়ে যাবে অর্ধেক। তাহলে ড্রিফট ভ্যালোসিটিটা হবে অর্ধেক। সি নাম্বার অপশন। ওকে, তাহলে ড্রিফট ভ্যালোসিটি কত হবে? অর্ধেক হবে। ওকে, 28 নাম্বারটা আবার আমি করাবো, প্যারা নাই, আগে এগুলো খেয়াল করো। ওকে, 1 2 3 পরেরটা। দুটি একই ব্যাসার্ধের প্রস্থচ্ছেদ বিশিষ্ট, ব্যাসার্ধ এক থাকলে প্রস্থচ্ছেদ তো সেম হবেই, তারের দৈর্ঘ্য L1 ও L2 এবং তাদের উপাদানের রোধাঙ্ক মানে আপেক্ষিক রোধ ρ1 ρ2, এই তার দুইটাকে শ্রেণীতে যুক্ত করা হলো। তুল্য রোধাঙ্ক কত হবে? আচ্ছা, দুইটা তারকে যদি শ্রেণীতে যুক্ত করো, ধরি একটা তারের রোধ R1 আর একটা R2, তাহলে তুল্য রোধ হচ্ছে RS সমান R1 প্লাস R2। এটা হচ্ছে তুল্য রোধ। বাট আমার কাছে রোধ চাইনি, আমার কাছে চাইছি তুল্য রোধাঙ্ক। তাহলে তুল্য রোধাঙ্ক, আমরা রোধের সূত্র কি জানি? রো এল বাই এ। তাহলে যেহেতু শ্রেণীতে যুক্ত করেছি, তাহলে তুল্য রোধাঙ্ক মনে করো রো এস। আর দৈর্ঘ্য কত হবে? যেহেতু শ্রেণীতে যুক্ত করছো, একটার সাথে আরেকটা অ্যাড করছো, তাহলে দৈর্ঘ্য যোগ হয়ে যাবে। রো এল এর জায়গায় লিখবো L1 প্লাস L2, দৈর্ঘ্যটা যোগ হয়ে গেছে। ওকে ভাই, দৈর্ঘ্য যোগ হলে দেখো সেম দুইটা একই প্রস্থচ্ছেদের তার যদি দৈর্ঘ্য যোগ হয়, তার কি এরিয়া কি বাড়তেছে? না,
ক্রস সেকশনাল এরিয়া তো সেম আছে। দেখো এটার ক্রস সেকশনাল এরিয়া যা, এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যা, এটার সাথে যদি এটাকে অ্যাড করি, এটার দৈর্ঘ্য ঠিকই বাড়ছে বাট এরিয়া কিন্তু সেম। এরিয়া এটারও যা এটারও তাই আছে। এভাবে সমান্তরালে যুক্ত করলে আবার এরিয়া বাইরে যেত, যেহেতু শ্রেণীতে যুক্ত করছো তার মানে এরিয়া কি থাকতেছে, সেম থাকতেছে। তাহলে এখানে এরিয়াটা কত আসতেছে, এরিয়াটা সেম এই থাকতেছে রো এল বাই এ। আবার আর ওয়ানের জায়গায় কি লিখতে পারবো, রো ওয়ান এল ওয়ান বাই এ, এটার এরিয়া যা ছিল এখানে এরিয়া তাই আছে। আর টু জায়গায় লিখতে পারবো রো টু এল টু বাই এ, কারণ এরিয়া সেম বলেই দিছে। আর শ্রেণীতে যুক্ত করার কারণেও তুল্য এরিয়াটাও কি আছে, সেম আছে। এরিয়াগুলো কেটে দাও কেটে দাও কেটে দাও। সুতরাং আমাদের তুল্য রোধাঙ্ক মানে রো এস হচ্ছে রো ওয়ান এল ওয়ান প্লাস রো টু এল টু ডিভাইডেড বাই এল ওয়ান প্লাস এল টু। এই হচ্ছে আমাদের তুল্য রোধাঙ্ক বা তুল্য আপেক্ষিক রোধ, বি নাম্বার অপশন। ওকে, সো দ্য অ্যান্সার ইজ বি। পরের কোয়েশ্চেনে আসি। আহা, সেই কোয়েশ্চেন একটা, এই কোয়েশ্চেনটা আমরা সবার লাস্টে করব, এটা লাস্টে করব। ওকে, লাস্ট, পরের কোয়েশ্চেনে যাই। আচ্ছা, এটা আবার ভোল্টেজ ডিভাইডার রুলের একটা কোয়েশ্চেন। একটি বিভব বিভাজক শ্রেণী সমবায়ে সজ্জিত দুইটা রোধের মান। খেয়াল করো, দুইটা রোধ আছে, একটা হচ্ছে 20 ওহম আর একটা হচ্ছে 60 ওহম। এই যে 60 ওহম, দুইটা রোধ, এরা একটা ভোল্টেজ উৎসের সাথে যুক্ত। ভোল্টেজটা হচ্ছে 12 ভোল্টের ভোল্টেজ উৎস। তো বলছে দ্বিতীয় রোধের প্রান্তে আউটপুট ভোল্টেজ কত। মানে এই যে দ্বিতীয় রোধের 60 ওহমের এই যে দুই প্রান্তে আউটপুট ভোল্টেজ, মানে এখানে ভোল্টেজ ড্রপটা কত, এখানে ভোল্টেজ ড্রপটা কত, এটাই চাইছে। এটার নাম আমি দিলাম ভি প্রাইম। সো দেখো, একটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যটা কেমনে বের করে, ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে। এই যে ভি প্রাইম, যার ভোল্টেজ সে থাকে উপরে, নিচে হয় শ্রেণীতে যুক্ত রোধগুলোর তুলরোধ ইনটু টোটাল ভোল্টেজ। এটা হচ্ছে সূত্র, ভোল্টেজ ডিভাইডার রুলের সূত্র। যার ভোল্টেজ সেই রোধটা থাকবে উপরে, মানে যার বিভব পার্থক্য বের করছো সে থাকবে উপরে, নিচে হলো শ্রেণীতে যুক্ত রোধগুলোর তুলরোধ ইনটু টোটাল ভোল্টেজ। ওকে, তাহলে বলো কার ভোল্টেজ, এখানে ভোল্টেজ হচ্ছে 60 ওহমের, 60 উপরে, নিচে এই দুইজন শ্রেণীতে যুক্ত রোধগুলোর তুলরোধ কত হয়, 60 আর 20 কত হয় 80, ইনটু টোটাল ভোল্টেজ কত 12। এই যে 0 0 কেটে দাও, 6 12 72, 8 9 72, তাহলে অ্যান্সার হচ্ছে 9 ভোল্ট। এই যে এখানে আমাদের অপশন আছে সি নাম্বার, 9 ভোল্ট। সহজ কোয়েশ্চেন, এটা বোর্ড স্ট্যান্ডার্ড, এই ধরনের কোয়েশ্চেন বোর্ডে আসবে, বাট এই আগেরটা বোর্ডে আসার মতো না। পরের কোয়েশ্চেনে যাই। ওয়াও, জোস কোয়েশ্চেন। তিনটি কপার তারের ভরের অনুপাত, ওরে বাপ রে বাপ, ভরের অনুপাত 1:3, দৈর্ঘ্যের অনুপাত 3:1, তাহলে তাদের রোধের অনুপাত কত। তাইলে ভাই আমরা বুঝতে পারতেছি এখানে ভর এবং দৈর্ঘ্যের সাথে রোধের একটা রিলেশন বের করতে হবে, তাহলে আমরা রোধের অনুপাত বের করতে পারবো। কিন্তু রোধের সাথে ভরের কোনো রিলেশন আছে কিনা সেটা আমরা একটু দেখি, চলো। আচ্ছা ভাই, আমরা কি জানি, রোধের সূত্র কি বলো, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এটাই তো আমরা জানি, জানি না? ইয়েস। এবার খেয়াল করো, এখানে কোনোভাবে ভরকে নিয়ে আসতে পারি কিনা। এই যে এই এরিয়া দিয়ে কিন্তু আমরা ভরকে নিয়ে আসতে পারি, কিভাবে খেয়াল করো, কেমনে ভরকে নিয়ে আসা যায়। আমরা জানি ভর এম সমান হচ্ছে ঘনত্ব ইন্টু আয়তন। ঘনত্ব যেহেতু এখানে রো, ঘনত্ব রো, তাই আমি এখানে ঘনত্বকে ডি দ্বারা প্রকাশ করলাম, ডি ডেনসিটি, ঘনত্ব ইন্টু আয়তন, আয়তন হচ্ছে ভি। তাহলে এম সমান ঘনত্ব, আয়তনকে যদি ভাঙি তাহলে পাবো এ ইন্টু দৈর্ঘ্য, এ এল, এ ইন্টু এল, আয়তন মানে হচ্ছে এ ইন্টু এল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। সো এখান থেকে আমরা লিখতে পারতেছি, সুতরাং এ সমান হচ্ছে এম বাই ঘনত্ব ইন্টু এল, এম বাই ঘনত্ব ইন্টু এল। এই এর মানটা যদি আমরা এখানে বসাই, এই এরিয়ার মানটা যদি আমরা এখানে বসাই, বা রো এল, এই এরিয়াটা হচ্ছে এম বাই ঘনত্ব ইন্টু এল, তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে এই এল এল গুণ হয়ে যাবে এল স্কোয়ার, তাহলে এটা হবে রো মানে আপেক্ষিক রোধ, ঘনত্ব এল এল গুণ দিলে এল স্কোয়ার ডিভাইডেড বাই এম। খেয়াল করো, উপাদানের
আপেক্ষিক রোধ বা ঘনত্বের কোনো পরিবর্তনের কথা বলে নাই। তাহলে উপাদানের দৈর্ঘ্যের সাথে উপাদানের রোধের সাথে দৈর্ঘ্য আর ভরের সম্পর্কটা কি? এই যে সম্পর্কটা হচ্ছে এটা, L²/m। এ হচ্ছে উপাদানের রোধের সাথে দৈর্ঘ্য আর ভরের সম্পর্ক। সো এবার আমাদেরকে দেখো বলে দিছে ভরের অনুপাত এটা, দৈর্ঘ্যের অনুপাত ওইটা। তাহলে ভাই আমরা লিখতে পারবো R1টা কত হবে? R1টা হচ্ছে R1 এর ভরের অনুপাত হচ্ছে 1 2 3। তাহলে R1 এর ভর হচ্ছে 1, এই যে R1 এর ভর হচ্ছে 1 আর দৈর্ঘ্যের অনুপাত 3 to 1, তাহলে R1 এর দৈর্ঘ্য হচ্ছে 3। এই যে এটা R1 এর, এটাও R1 এর, বুঝছো তো? এটা দৈর্ঘ্যের অনুপাত, তার মানে এগুলা দৈর্ঘ্য চিন্তা করবা, এটা ভরের অনুপাত, এগুলো ভর চিন্তা করবা। তাহলে R1 এর ভর যদি হয় 1, দৈর্ঘ্য কত? 3, তাহলে দৈর্ঘ্য কি আছে? স্কয়ার আছে, এই যে 3 স্কয়ার। ওকে, তাহলে এটা কত আসতেছে? 9। এটা আসতেছে কত? 9। ওকে, এবার R2 এর বেলায় সমানুপাতিক চিহ্ন না দিই, এটা R1 এর বেলায়, এটা গেল R1 এর বেলায়। এবার R2 এর বেলায় বলো, R2 এর বেলায় ভর কত? ভরের জায়গায় বসবে 2, এই যে ভরের জায়গায় বসবে 2, যেহেতু আমরা অনুপাত বের করতেছি। আর দৈর্ঘ্যের জায়গায় বসবে 2 এর স্কয়ার, তাহলে কত আসতেছে? 2² মানে 4/2 মানে 2। এবার R3 এর বেলায় দেখো, R3 ভরের জায়গায় বসবে 3 আর দৈর্ঘ্যের জায়গায় বসবে 1 এর স্কয়ার, তাহলে এটা আসবে 1/3। তাহলে এবার এদের অনুপাত মানে R1 অনুপাত R2 অনুপাত R3। ওকে, এদের অনুপাত কত হবে? R1 অনুপাত R2 অনুপাত R3, তাহলে অনুপাত হবে 9 অনুপাত 2 অনুপাত 1/3। কারণ এরকম অনুপাত তো এখানে নাই, তো আমরা এটাকে সরল অনুপাতে রূপান্তর করব। এই যে 3 দ্বারা গুণ দিয়ে দাও, 3 নং কত হয়? 27, আর 2কে 3 দ্বারা গুণ দিলে কত হয়? 6, আর এটাকে 3 দ্বারা গুণ দিলে হবে 1। তাহলে 27 অনুপাত 6 অনুপাত 1, অস্থির একটা অঙ্ক আমরা করে ফেললাম। দ্য অ্যান্সার ইজ ডি। ওকে, দ্য অ্যান্সার ইজ ডি। সো এই অঙ্কটা কিন্তু খুবই চমৎকার, তাই না? খুব মজা। সো এই অঙ্কগুলো নর্মালি কিন্তু বোর্ডে আসবে না, এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন স্ট্যান্ডার্ড। তো আমরা আমাদের ব্যাচে এমনভাবেই পড়াবো যেন বোর্ডও কমপ্লিট হয় এবং অ্যাডভান্সও কমপ্লিট হয়। সো ব্যাচের লিঙ্ক কমেন্টে দেওয়া আছে, এনরোল করো যারা এখন এনরোল করো নাই। ওকে, এটা খুব সহজ অঙ্ক, এই যে বোর্ড স্ট্যান্ডার্ড অঙ্ক। এ আর বি এর মাঝে তুল্যরোধ কত? রেডি? খেয়াল করি, চলো। এই যে এ থেকে কারেন্ট যাবে যাবে যাবে, দেখো এখানে একটা শর্ট দেওয়া আছে, তো কারেন্ট এদিক থেকে চলে যাবে। এই রোধগুলো কোনো কাজে আসবে না, তাহলে এই রোধ হিসাবের বাইরে। আবার দেখো যাচ্ছে কারেন্ট খালি 5 ওহমের মধ্যে দিয়ে ঢুকবে, ঢুকে এখানে আসবে, আসার পর কারেন্ট আবার দেখো এই শর্ট লাইন দিয়ে এদিকে চলে আসবে, তাহলে এই রোধও কোনো ক্যালকুলেশনে আসবে না। তাহলে এখানে এ আর বি এর মাঝে একটা রোধই অ্যাক্টিভ থাকবে, সেই রোধ হচ্ছে 5 ওহম। তাহলে এখানে তুল্যরোধ হচ্ছে 5 ওহম। যেহেতু বাকি রোধগুলো কোনো কাজে লাগতেছে না, সোরা তো আমার হিসাবে আসতেছে না, এখানে কারেন্টটা পই করে উপর দিয়ে চলে যাবে, এখানে পই করে নিচ দিয়ে চলে যাবে, তাহলে জাস্ট একটা রোধ অর্থাৎ 5 ওহম। পরের কোশ্চেনে আসি। ওকে, খুব সুন্দর কোয়েশ্চেন। একটা নমুনায় দ্বিযোজী, এই কথাটা গুরুত্বপূর্ণ। দ্বিযোজী মানে কি? যোজনী 2, মানে মুক্ত ইলেকট্রন কয়টা আছে? 2টা আছে। ওকে, তো দ্বিযোজী ধাতুর আয়তন হচ্ছে এত মিটার কিউব, ঘনত্ব হচ্ছে এত গ্রাম পার সেন্টিমিটার কিউব, আণবিক ভর হচ্ছে 60 গ্রাম পার মোল। সব যেহেতু গ্রামেই দেওয়া আছে, আমরা আয়তনটাকেও সিসিতে নিয়ে যাই। দেখো গ্রাম মানে গ্রাম, সেন্টিমিটার মানে কি সিজিএস এককে আছে, আয়তনটা খালি মিটার কিউবে আছে। সো ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এটাকে আয়তনটাকেও আমরা সিজিএস এককে নিয়ে যাই, মানে সেন্টিমিটার কিউবে নিয়ে যাই। তো তোমাদের জানতে হবে 1 মিটার কিউব মানে 10⁶ সেন্টিমিটার কিউব বা সিসি। তাহলে এটাকে যদি আমরা সেন্টিমিটার কিউবে কনভার্ট করি, তাহলে 10⁶ দ্বারা গুণ দিব, তাহলে আয়তনটা হবে 40 সিসি। ওকে, 10⁶ দ্বারা গুণ দাও, যে 1 মিটার কিউব সমান 10⁶ সেন্টিমিটার কিউব, তাহলে এত মিটার কিউবকে যদি সেন্টিমিটার কিউবে কনভার্ট করো, তাহলে 10⁶ দ্বারা গুণ দিতে হবে, তাহলে পাবো আমরা 40 সিসি। হচ্ছে আয়তন। তো আমরা একটু আয়তনটা লিখে ফেলি। আমাদের যে ধাতু তার আয়তন হচ্ছে 40 সিসি। ওকে, ঘনত্ব রো হচ্ছে 9 গ্রাম পার সিসি। ওকে, পার সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব মানেই সিসি, পার সিসি। ওকে, 9 গ্রাম পার সিসি। তাহলে আমরা চাইলে এটার ভর
ইজিলি বের করতে পারি। এটার ভর কত হবে? ভর হচ্ছে ঘনত্ব ইন্টু আয়তন, 40 ইন্টু 9, 4 নং 36, তাহলে 360 গ্রাম। এটার ভর কত? কত? 360 গ্রাম। বলছে নমুনায় কয়টি মুক্ত ইলেকট্রন আছে? ওকে, 360 গ্রাম মানে কয় মোল? এটার আণবিক ভর দেওয়া আছে, তাহলে কয় মোল? মোল কত বলো, কয় মোল হবে? 360 কে তুমি যদি এর আণবিক ভর দ্বারা ভাগ করো 60 দ্বারা, 0 0 কাটা 6 6 36, তাহলে 6 মোল। 6 মোল। 1 মোলে কয়টা পরমাণু আছে? প্রতি মোলে পরমাণু আছে এতগুলো, তাহলে 6 মোলে মোট পরমাণুর সংখ্যা কত হবে বলো? 6 মোলে। সুতরাং মোট পরমাণুর সংখ্যা, আমরা আগে পরমাণুর সংখ্যা বের করি। মোট পরমাণুর সংখ্যা, 6 মোলে পরমাণুর সংখ্যা হিসাব করব। 6 ইন্টু 6.02 ইন্টু 10⁻23, এতগুলো পরমাণু আছে। এটা কিন্তু অ্যান্সার না, এটা হচ্ছে 6 মোলে মোট পরমাণুর সংখ্যা। প্রতিটা পরমাণুতে মুক্ত ইলেকট্রন আছে কয়টা? 2টা, যেহেতু দ্বিযোজী। প্রতিটা পরমাণুর জন্য মুক্ত ইলেকট্রন কয়টা করে পাবো? 2টা করে পাবো। কয়টা করে পাবো? 2টা করে প্রতিটা পরমাণুর জন্য পাবো। আমরা আগে দেখলাম কত গ্রাম ভর আছে, 360 গ্রাম, তাহলে কত মোল আছে? 6 মোল। কেন মোলে কনভার্ট করলাম? কারণ 1 মোলে এতগুলো পরমাণু, তাহলে 6 মোলে পরমাণু আছে এতগুলো। আর এক একটা পরমাণুর জন্য তুমি কয়টা করে মুক্ত ইলেকট্রন পাবা? 2টা করে। তাহলে ইলেকট্রন সংখ্যা, সুতরাং মোট ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন সংখ্যা, মুক্ত ইলেকট্রন সংখ্যা হবে, এটার সাথে জাস্ট 2 দ্বারা গুণ দিয়ে দিব। এই যে 2, যেহেতু প্রত্যেকটা পরমাণু থেকে 2টি করে পাবো, তাহলে এইটাকে জাস্ট 2 দ্বারা গুণ দিব। এটা হচ্ছে পরমাণুর সংখ্যার সাথে 2 দ্বারা গুণ দিলে যত আসবে ততগুলো আমার মুক্ত ইলেকট্রন। ওকে, সো ক্যালকুলেট করে কমেন্টে জানাতে পারো অ্যান্সারটা কত। নেক্সট 36, শ্রেণী সমবায়। আচ্ছা, এখানে একটু অপশন ভুল আছে, এটা 30 40 হবে। ওকে, শ্রেণী সমবায় সজ্জিত দুটি রোধ, পরিবাহীর রোধ হচ্ছে 40 ওহম। তাহলে 2টা পরিবাহীর রোধ শ্রেণীতে থাকলে 40, মানে R1 প্লাস R2 হচ্ছে 40। আর সমান্তরাল সমবায় হচ্ছে 7.5। সমান্তরাল মানে কি? এই দুইজন যদি সমান্তরালে থাকতো তাহলে তুলরোধ হতো উপরে গুণফল নিচে যোগফল। ওকে, এটার মান কত হইতো? 7.5 বলে দিছে। এবার বলছে পরিবাহী রোধ কত, প্রতিটি রোধ কত, মানে R1 R2 কত। ভাইয়া এখান থেকে খেয়াল করো তো, R1 এবং R2 এর গুণফলটা হবে, R1 প্লাস R2 মান কত? 40 না? তাহলে এটা হচ্ছে 40, 40-এর সাথে 7.5 গুণ করে দাও, কত হয়? 4 7 28, 40 ইন্টু 7.5, 300। এটা 300। দেখো এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, দুটা সলভ করলেই R1 R2 মান পেয়ে যাবা। আর যারা অপশন মিলাইতে ওস্তাদ তারা খেয়াল করো, দুইটা অজানা রাশি, যোগফল 40 গুণফল 300, কোনটা হইতে পারে? অপশন দেখো, যোগফল 40, 10 আর 20 যোগ করলে 40 হয়? হয় না, তাহলে এটা বাদ। যোগফল 40 গুণফল 300, এটা বাদ। দেখো যোগফল 40 না, 40 না। এটা যোগফল 30, 10 আর 30 যোগ করলে কত হয়? 40, এই যে যোগফল 40। আর গুণফল দেখো তো, 30 আর 10 গুণ করলে কত হয়? 300, তাহলে এটাই রাইট। নিচেরটা যোগফল হচ্ছে 70, গুণফল হচ্ছে 1200, হবে না। তাহলে অ্যান্সারটা কই? অ্যান্সারটা হচ্ছে আমাদের সি নাম্বার। ওকে, পরের কোশ্চেন আসি। এটা তোমাদেরকে ক্লাসেই করানো হয়েছিল। হ্যাঁ, ক্লাসে করানো হয়েছিল যে দুটি পরিবাহী তারের রোধের, এটা প্রমাণটা ক্লাসে করানো হয়েছিল। উষ্ণতা সহগ হচ্ছে α1 α2, আপেক্ষিক রোধ ρ1 ρ2। এদের শ্রেণীর সমবায়ের তুলরোধ যদি তাপমাত্রার উপর নির্ভর না করে, তাহলে সঠিক সম্পর্ক কোনটি? ভাইয়া তাপমাত্রার উপর নির্ভর না করলে সঠিক সম্পর্ক হয় R1 α1 প্লাস R2 α2 ইজ ইকুয়াল টু 0। এটা প্রমাণ করে নিয়ে আসা যায়। প্রমাণটা আমরা আমাদের বেসিক ক্লাসে দেখাইছি, এই কারণে আমি আর এটা প্রমাণ দেখাচ্ছি না। জাস্ট মনে রাখবা, তাপমাত্রার উপর নির্ভর না করলে রোধ এবং আমার উষ্ণতা সহগের সম্পর্ক হচ্ছে এটা। সো এখান থেকে লেখা যাবে ρ1 R1 মানে কি? ρL/A, তাহলে ρ1 L/A α1 প্লাস ρ2 L/A α2 ইজ ইকুয়াল টু 0। ওকে, সো এখান থেকে আমরা লিখতে পারি L/A যেহেতু কমন নিয়ে 0-র সাথে গুণ দিলে 0 হয়ে যায়, তাহলে ρ1 α1 প্লাস ρ2 α2 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অপশন বি নাম্বার, অপশনটা কারেক্ট। এটার ডিটেলস জানতে হলে ক্লাস করতে হবে। পরের কোশ্চেন আসি, 38,
একটা বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে একটা বিন্দু আছে, দেখো খুব সুন্দর কোয়েশ্চেন। আচ্ছা, বৃত্তাকার পরিবাহীর এই কেন্দ্রে একটা বিন্দু আছে, এই বিন্দুটার নাম হচ্ছে বি, আর পরিধিতে 6টা বিন্দু আছে। এ, একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু, চারটা বিন্দু, পাঁচটা বিন্দু, 6টা বিন্দু। এ, আচ্ছা এটা এ, এটা এ, এটা এ, এটা এ, এটা এ, এটা এ, আর এটা বি। এ আর বি এর মাঝে 6টা রোধ আছে, দেখো একটা রোধ, কুচু কুচু কুচু, আরেকটা রোধ, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, এটা হচ্ছে বি বিন্দু। ওকে, তো বলছে এ আর বি এর মাঝে তুল্য রোধ কত? ভাই বুঝতেই পারতেছো, এটা বি বিন্দু আর এটা এ, দেখো প্রত্যেকটা রোধ এ আর বি এর মাঝে আছে, দুইটা কমন বিন্দুর মাঝে আছে, আছে না? প্রতিটি রোধ দুইটা কমন বিন্দুর মধ্যে আছে। তো প্রত্যেকটা রোধ যদি দুইটা কমন বিন্দুর মাঝে থাকে, মানে 6টা রোধই এ আর বি এর মাঝে আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা রোধই কার মধ্যে আছে? এ এবং বি এর মাঝে। তাহলে 6টা কিভাবে আছে? সমান্তরালে আছে। তুল্যরোধ কি হবে? যে কোনো একটি রোধের মান বাই রোধের সংখ্যা, আর বাই 6। ওকে, এটা দেখো, কোনো ধাতব পরিবাহীতে একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা, বিচলন বেগ ভি হলে ভি আর এন এর মধ্যে সম্পর্ক, এটা তো সহজ। ভি সমান আই বাই এন ই এ। এখানে এন হচ্ছে একক আয়তনের ইলেকট্রন সংখ্যা, তাহলে এটার সাথে সম্পর্ক কেমন হয়? ব্যস্তানুপাতিক। এটা বাচ্চাদের কোয়েশ্চেন, ব্যস্তানুপাতিক আমার বি নাম্বার অপশন। ওকে, দ্য লাস্ট ওয়ান, এটা খুব সুন্দর কোয়েশ্চেন। লাস্ট ওয়ানের আগে আমি তোমাদেরকে জানাই যে আমাদের যে ফিজিক্স সেকেন্ড পেপার কোর্সটা আছে, কমেন্টে যে লিঙ্কটা দেওয়া আছে, এই কোর্সে যদি তুমি এনরোল করো ভাই, তাহলে তুমি এখন গেট 200 কুপন কোডটা ইউজ করে ছাড় পাবা। আর যারা কোর্স লিঙ্ক থেকে ঢুকতে পারতেছো না, তারা এই মানে হচ্ছে ফিজিক্স অফ স্টুপিড ওয়েবসাইটে গেলেই আমাদের কোর্সটা সবার আগে পাবা। 22 ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হচ্ছে। যদি এনরোল না করো তাহলে কী যে মিস করবা সেটা নিজেরাও জানো না। জাস্ট তুমি যদি 27 ব্যাচ হও তাহলে অবশ্যই এনরোল করো ভাইয়া, কারণ আমরা একদম ধরে ধরে শিখাবো সব কিছু, একদম 0 টু অ্যাডভান্স। ওকে, আমাদের লাস্ট প্রবলেম, দুইটা তামার তারের ব্যাসের অনুপাত 1:4। দুটি তারের মধ্য দিয়ে একই মানের তড়িৎ প্রবাহিত হলে ইলেকট্রনের বিচলন বেগ অর্থাৎ তারণ বেগের অনুপাত কত? বা তারণ বেগের সূত্র কি? ভিডি সমান আই বাই এন ই এ। এখানে যদি আমরা ব্যাসকে নিয়ে আসি, যে ব্যাসের অনুপাত যেহেতু দিচ্ছে, তাহলে আই বাই এন ই পাই বাই 4 ডি স্কোয়ার। এ মানে ক্রস সেকশনাল এরিয়া, সেটা হচ্ছে পাই বাই 4 ডি স্কোয়ার। ডি হচ্ছে ব্যাস। তাহলে দেখো তারণ বেগের সাথে ব্যাসের সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে ব্যাসের অনুপাত 1/4, তারণ বেগের অনুপাত কত? তাহলে ভি1 বাই ভি2 সমান ডি2 বাই ডি1, বর্গের ব্যস্তানুপাতিক তো, এর হোল স্কোয়ার। জাস্ট এটার সাথে সম্পর্ক। ওকে, ডি2 কত? 1/4 যেহেতু, তাহলে 4/1 এর স্কোয়ার, তার মানে 16:1। তাহলে অ্যান্সার হচ্ছে 16:1, অর্থাৎ এ নাম্বার। এদের বিচলন বেগের অনুপাত ভি1 বাই ভি2 ডি2 বাই ডি1 স্কোয়ার, কারণ বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে 16:1। ডিসকাউন্ট কতদিন পর্যন্ত আছে? 100 জন ফিল আপ হলে ডিসকাউন্ট শেষ। অলরেডি আমাদের 88 জন শিক্ষার্থী হয়েছে, সো 100 জন হলে এই ডিসকাউন্ট শেষ, এটার কোনো ডে নাই। আর 12 জন হলে ডিসকাউন্ট শেষ। ওকে, সো 40 নাম্বার পর্যন্ত অঙ্ক শেষ। আর দেখো এরপর আর অঙ্ক নাই। এখন এখানে একটা অঙ্ক বাকি আছে, বলছিলাম যে পরে করাবো। সো এই অঙ্কটা তোমাদেরকে আমি আপাতত HW দিলাম। ওকে, আপাতত আর তোমাদেরকে মেন্টাল প্রেশার দিতে চাচ্ছি না। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা অঙ্ক। এটা হয়তো বা আইআইটি বা যেই কোথাও একটা আসছিল, এক্স্যাক্টলি মন নাই। বাট এই ধরনের কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা আসলে খুব মানে হচ্ছে মজা আছে, তোমরা একটু ট্রাই করবা। যদি ট্রাই করে না পারো, নেক্সট উইকলির কোয়েশ্চেন সলভ ক্লাসে আমি তোমাদেরকে দেখাই দেবো। সো তোমাদেরকে আমি 19টা প্রবলেম সলভ করাইছি, দেখো এখান থেকে শুরু করে। আর এই 19টা প্রবলেম 19 রকমের, তাই না? এর মধ্যে 3-4টা সহজ, বাকি সবগুলোই কি ভাই একটু কঠিন। আর তোমরা যারা নতুন করতেছো তাদের কাছে কঠিন লাগবে, বাট আমরা কিন্তু এগুলো ক্লাসে পড়াইছি, আগে আমাদের ক্লাস হয়েছে, এটা বুঝো। এটা কিন্তু কোয়েশ্চেন সলভ ক্লাস, কোয়েশ্চেন সলভ করছি। বাট এইগুলোর বেসিক থেকে ডিটেলস সব কিছু কিন্তু আমরা পড়িয়েছি আগেই। তো সেই ক্লাসগুলো মিস করতে না চাইলে 27-এর ফ্রি কোর্স গ্রুপে যুক্ত হও। আর আমাদের পেইড ব্যাচে 22 ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হচ্ছে।
সেখানেও দ্রুত যুক্ত হয়ে যাও। সো ক্লাসটা আজকে এই পর্যন্তই। এই ক্লাসটা ফিজিক্স ভাইয়া চ্যানেলে পেয়ে যাবা, ইউটিউবে রেকর্ডের আকারে সুন্দর করে সাজানো গোছানো পেয়ে যাবা, পিডিএফটাও কমেন্টে দিয়ে দিব। সো সবাই আমাদের সাথেই থেকো, ভাইয়াদের সাথে থেকো, আর দ্রুত ফিজিক্স সেকেন্ড পেপার কোর্সে এনরোল করো। এবং তোমরা তোমাদের বন্ধুদেরকে জানাও যেন তারা এখানে এনরোল করে। আর অঙ্কগুলো কেমন লাগলো সেটাও আমাকে জানাতে পারো, তোমাদের বন্ধুদেরকে জানাতে পারো। কোর্স করো না করো, ক্লাসটা করো, ফ্রি ক্লাস যেহেতু অনেক এফোর্ট দিছি, ক্লাসটা করো। ওকে, সো তোমাদের সাথে 22 ফেব্রুয়ারি স্থিতরিত নিয়ে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ অল। থ্যাংক ইউ গাইস যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল।